আচ্ছা দেখেন, আমরা আমাদের এই পার্ট বাই পার্ট প্রতিটা ক্লাসই তো আমরা করছি, তাই না? তো আমরা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম সম্বন্ধেও আমাদের মোটামুটি ভাবে ভালো যথেষ্ট নলেজ আছে। তো আমাদের যেহেতু আজকে পার্ট বাই পার্ট আমরা হচ্ছে যে প্রতিটা ক্লাস দেখব, মানে আমাদের বর্ণীয় স্কিমেটিকের ভাষা অনুযায়ী বর্ণীয় স্কিমেটিকের ভাষা অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজ আমরা কিভাবে আমাদের কাছে প্রবলেমগুলো আসলে আমরা কিভাবে ফাইন্ড করব এবং কি কি চেক করব, কিভাবে সমাধান করব, এই বিষয়ে আমাদের আজকে একটা ক্লাস, তাই না? তো এই ক্লাসে আপনাদের যে যা 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 থাকবে দেখেন, আমি ধরেন যে কোনো একটা মডেল, সবগুলো মডেল তো আর দেখানো সম্ভব না। আমি শাওমি থেকে একটা মডেল নিচ্ছি, এটা হচ্ছে রেডমি 9A। হ্যাঁ, এই যে রেডমি 9A মডেলটা নিচ্ছি, 9A। এবং এখানে সরাসরি হচ্ছে আমি ক্লিক করবো হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। কোথায়? হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশনে দেখেন এগুলো অনেকগুলো পার্ট আছে, তাই না? এখন এই পার্ট বাই পার্ট হচ্ছে আমরা আমাদের আগামী ক্লাসগুলো চলবে। তো ওই পর্যন্ত এবং এই প্রত্যেকটা ক্লাস, এই যে ক্লাসগুলো চলবে, আপনারা যে যতই ব্যস্ত থাকেন না কেন এই ক্লাসগুলোকে কেউ কি করবেন না, মিস করা যাবে না, কেমন? তাহলে আমরা আজকে প্রথম পার্ট হচ্ছে আমরা ব্যাক ক্যাম দিয়ে শুরু করি। ব্যাক ক্যাম বলতে ব্যাক ক্যামেরা, কেমন? এবং ব্যাক ক্যামেরা যেভাবে কাজ করে ফ্রন্ট ক্যামেরা ঠিক একইভাবেই কাজ করে। তাইলে আমরা ব্যাক ক্যামেরা জানতে পারলে ফ্রন্ট ক্যামেরাও কি বুঝতে সুবিধা হবে। তো প্রথমত আমি ফ্রন্ট ক্যামটা অন করি। এরপরে আপনাদের মধ্যে যদি ধরেন এটা অন করলাম, যদি কারোর মধ্যে কোনো প্রকার কনফিউশন থাকে যে স্যার আমি এই কোনটা ব্যাক ক্যামেরা কোনটা ফ্রন্ট ক্যামেরা এবং এটার কানেক্টর কোনটা, এটা যদি আমার বুঝতে হয়, কানেক্টর চিনতে যদি অসুবিধা হয়, তখন আপনারা কম্পোনেন্ট নেমে ক্লিক করবেন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, কম্পোনেন্ট নেমে যখন আপনারা ক্লিক করবেন, তো এখানে দেখবেন সাথে সাথে এখানে এই যে প্রত্যেকটা সেকশনের নাম এখানে বলে দেওয়া আছে। দেখেন এটা কি ক্যামেরা? ব্যাক ক্যামেরা। বুঝাইতে পারতেছি তো? আচ্ছা, এখন পরেরটাতে যদি আমি যাই, আচ্ছা দেখেন তো এখানে একটা কানেক্টর আছে, এটাকে কি কি দিছে নাম? ফ্রন্ট ক্যামেরা। তাহলে আমাদের মোবাইলের কোনো আইসি যদি চিনতে হয়, কোনো সেকশন যদি আমার চিনতে হয়, কোনো কানেক্টর যদি আমার চিনতে হয়, তাহলে আমরা কোথায় যাব? কম্পোনেন্ট নেম। কম্পোনেন্ট নেমে যখন আসবো, সাথে সাথে আমরা কি পাবো? এখানে প্রত্যেকটা সেকশন, যেমন দেখেন এটা ব্যাটারি কানেক্টর, এখানে লিখে দিছে ব্যাটারি। এটা হচ্ছে যে এলসিডি চার্জার, এই চার্জার অ্যান্ড বার্জার, অর্থাৎ এটা বি2বি কানেক্টর এবং এলসিডি কানেক্টর দুটাই কি একসাথে। কথা বুঝাইতে পারতেছি? আচ্ছা, তাহলে আমাদের যদি কোনো মোবাইলে এমন যদি সমস্যা হয়, তাহলে আমরা কি করব? আমরা সরাসরি কম্পোনেন্ট নেমে এসে, কারণ দেখেন বর্তমান যে মোবাইলগুলো দিনকে দিন আপডেট হচ্ছে, ওই মোবাইলগুলো সরাসরি কি হচ্ছে, নিত্য নতুন চেঞ্জেস আসতেছে মোবাইলের মধ্যে, তাই না? আগে মোবাইলে একটা সময় পাওয়ার আইসি ছিল একটা, এখন পাওয়ার আইসি দুইটা, তিনটা, চারটাও আছে, পাঁচটাও হয়। কথা ক্লিয়ার? তো এই জন্য এখন সবগুলাই কি আসলে পাওয়ার আইসি, বিষয়টা এমন না। সবগুলাই কি পাওয়ার আইসি? না। পাওয়ার আইসির নাম দেওয়া হয়েছে, যেমন একটা পাওয়ার আইসি দিয়ে আপনার পুরোপুরি চার্জিং সেকশনটাকে কন্ট্রোল করে, ওইটার জন্য টোটালি আপনার চার্জিং আইসি নাই। কথা বুঝাতে পারছি? কিন্তু পাওয়ার আইসি কেন বলে, দেখেন চার্জিং আইসি কে এখানে অনেকগুলো মোবাইলের মধ্যে, যেগুলো 5G ফোন 4G ফোনের মধ্যে, যেগুলো হচ্ছে আপনার হাই প্রসেসর অর্থাৎ কলকম প্রসেসর, মিডিয়াটেকের মধ্যে হয় না এরকম ফ্ল্যাগশিপ ডিভাইস বা মিড রেঞ্জের মধ্যে একটু আপার লেভেলের যে ডিভাইসগুলো, ওগুলোর মধ্যে দেখা গেছে তিনটা আইসি ইউজ করলে ওখানে চার্জিং আইসি দেয় নাই। এখন কেন দেয় নাই? চার্জিং আইসিটাও পাওয়ার আইসির মতোই কাজ করে। আগে একটা সময় ছিল, কি ছিল, চার্জিং আইসি শুধুমাত্র যদি বন্ধ থাকতো, চার্জিং আইসির সমস্যা থাকলে মোবাইল আমার ব্যাটারি যতক্ষণ চার্জ ছিল ততক্ষণ চলতো। বাট এখনকার সময়ে বর্তমান স্মার্টফোনের যুগে যখন আমরা প্রবেশ করছি, প্রবেশ করার জন্য পরে আমাদের এই চার্জিং সেকশনে যদি আইসি খারাপ হয়, আমার মোবাইলটা ডেড থাকবে। থাকতে পারে, কেন থাকতে পারে দেখেন, আমরা কি জানি পাওয়ার আইসির ইনপুট লাইন কি? 4.2। এই ভোল্টেজটাকে 3.7 থেকে 4.2, এই ভোল্টেজটাকে কি নামে ডাকা হয়? বিপিএস, বিপিএস অথবা বিসিস। বিপিএস অথবা, ক্লাস টাইমে মোবাইল সাইলেন্ট রাখবেন, বিপিএস অথবা বিসিস। এখন এই বিসিসটা আসলে কে বানায়? চার্জিং আইসি। চার্জিং আইসি কার মাধ্যমে বানায়? একটা কয়েলের মাধ্যমে, সুইচিং কয়েলের মাধ্যমে। যখন চার্জিং আইসিতে বিভাসের 5 ভোল্ট ঢুকে, একটা সুইচিং কয়েলের মাধ্যমে সে সুইচিং করে, এটাকে কি করতেছে 1 মাইক্রো হেনরি, এটার কয়েলের মাধ্যমে সুইচিং করে সে বিপিএস তৈরি করতেছে, অর্থাৎ 5 ভোল্টটাকে ড্রপ করে সে 3.7 থেকে 4.2 পর্যন্ত রূপান্তরিত করতেছে। তার মানে
এই ভোল্টেজটা যেহেতু চার্জিং আইসি বানাচ্ছে, কোনো কারণে যদি চার্জিং আইসি এই ভোল্টেজটা না বানায়, আমার মোবাইলটাকে অপারেটিং করতে পারবো আমরা? সম্ভব। তার মানে মোবাইলটা তাইলে চার্জিং আইসিটাকে, যেগুলাতে চার্জিং আইসি আছে অর্থাৎ চার্জার বলা থাকবে, ওগুলাকে সরাসরি ডিসি টু ডিসি আইসি আপনি বলতে পারেন। চার্জিং আইসি এবং ডিসি টু ডিসি আইসি একই। কথা বুঝাইতে পারছি? যদি কোনো টেকনিশিয়ান আপনারা বলে যে আপনি ডিসি টু ডিসি আইসি চিনেন, এখন আপনি তো হয়তো ঘাবড়ে যাবেন, ডিসি টু ডিসি আইসি কি? আসলে ডিসি টু ডিসি আইসি হচ্ছে চার্জার আইসি। কথা বুঝাইতে পারছি? তাহলে কেউ যদি কখনো প্রশ্ন করে উত্তর দিতে পারবেন না, আবার আপনার জানা থাকলে আপনি কাউকে প্রশ্নও করতে পারবেন, তাই না? তো এই জন্য আমাদের কিছু জিনিস ভাই আমাদের জানতে হয়। তো চার্জিং আইসি আমাদের মোবাইলের ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্ট। এই জন্য মূলত চার্জিং আইসি কে, যেগুলাতে 3টা 4টা পাওয়ার আইসি থাকে, ওগুলাতে অনেক সময় চার্জিং আইসি কে পাওয়ার আইসিতেও কি করে, কনভার্ট করে নেয়। কথা বুঝাইতে পারছি? কারণ মাথায় রাখবেন, বিপিএস লাইন যদি আমার না থাকে, তাহলে আমার মোবাইল কি হবে না, রান করবে না। কারণ আমার মোবাইলকে অপারেট করতে হলে আমার পাওয়ার আইসি ইনপুট ভোল্টেজ লাগবে। এখন ইনপুট ভোল্টেজটা কি, বিপিএস। আর বিপিএসটা কে দিচ্ছে? চার্জিং আইসি দিচ্ছে। এখন চার্জিং আইসি যদি বিপিএস না দেয়, তাহলে আমার বাকি অপশনগুলো কি অন হবে? পাওয়ার আইসি নিজেকে অন করতে পারবে? পাওয়ার আইসি কি বাক ভোল্টেজ গুলোকে তৈরি করতে পারবে? পাওয়ার আইসি কি এলডিএ সেকশন গুলোকে অন করতে পারবে? পারবে না। কারণ এলডিএ সেকশন তো আর চার্জিং আইসি করতেছে না। কথা বুঝেন? যদিও করে, চার্জিং আইসি যদিও করে, সেখানে 2টা লাইন থাকবে, একটা হচ্ছে পিএমইউ লাইন থাকবে, আর একটা হচ্ছে বিপিএস বি সিস্টেম বা বিপিএস লাইন থাকবে। পিএমইউ কেন থাকবে? কারণ পিএমইউ থেকে যে সেকেন্ডারি একটা ভোল্ট বের হয়, সেটা 1.2 হইতে পারে, সেটা 2.0 হইতে পারে, সেটা 2.8 হইতে পারে, সেটা 2.3 হইতে পারে। এই ভোল্টেজের মাধ্যমে তার সাথে হচ্ছে যে একটা কমিউনিকেশন থাকবে পাওয়ার আইসির। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখেন, তাহলে আমাদের মূল কাজ হচ্ছে, আমরা আগে আজকে কিসের কাজ দেখবো? ব্যাক ক্যামেরা, তাই না? এখন আমি এখানে দেখেন ব্যাক ক্যামেরার এখানে একটা পিডিএফ বের করে রাখছি। এখানে ক্লিক করার পরে দেখেন, ধরেন কাস্টমার আমার কাছে আসলো, আমার ব্যাক ক্যামেরা কি করতেছে না, ওয়ার্ক করতেছে না, নাকি? এখন যখন আসবে, তখন দেখেন আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে যে এই কানেক্টর গুলা কি করা। আচ্ছা, এই কানেক্টরে কি চেক করব? জি এর ভ্যালু চেক করব। এখন জি এর ভ্যালু চেক করতে হইলে এখানে কত জি এর ভ্যালু, জি আর কত থাকবে, এটা কি আমরা জানি? মুখস্থ জানি? এখন এই কানেক্টরে কত জি এর ভ্যালু থাকতে পারে, এটার জন্য আমরা কোথায় যাব? লেআউটে কেন যাব? আমি জি এর ভ্যালু দেখবো। এটার জন্য আমি যাবো হচ্ছে ডায়োডা ভ্যালুতে। কোথায় যাব? ডায়োডা ভ্যালু। ডায়োডা ভ্যালুটা যখন ক্লিক করবো, এখানে দেখবেন অনেকগুলাতে 2টা 3টাও থাকে, বাট এটাতে শুধুমাত্র একটা আছে, কানেক্টর সানোয়া। সানোয়া অর্থাৎ সানোয়া মিটার। সানোয়া বলা হয়, এটা হচ্ছে মাল্টিমিটারকে। এখানে যদি সানশাইন লেখা থাকতো তাহলে সানশাইন মাল্টিমিটার হইতো, যদি এখানে জোটেক লেখা থাকতো জোটেক মাল্টিমিটার হইতো, যদি এখানে ফাল্ক লেখা থাকতো ফাল্কের মাল্টিমিটার হইতো। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমি, সরি, এখানে আমি ডাবল ক্লিক করে হচ্ছে এটা, এই ইন্টারফেসটা ওপেন করি। তো এটা ওপেন করার পর আমরা দেখবো এখন আমাদের ব্যাক ক্যামেরা কানেক্টরটা খুঁজে নিব। দেখেন তো এটা ব্যাক ক্যামেরা কানেক্টর কিনা। আচ্ছা, এখন দেখেন এখানে কি প্রত্যেকটা লাইনে কি জিআর ভ্যালু দেওয়া আছে? দেখেন, খেয়াল করেন, জিআর ভ্যালু কি দেওয়া আছে? আছে না? আচ্ছা, এখন ধরে নেন আমার আহ, এই জায়গায়, এই যে দেখেন ভোল্টেজের লাইন যদি আমি পরীক্ষা করি, প্রথম দেখেন এখানে ভোল্টেজের লাইন কয়টা আছে। দেখেন পিএমইউ, এটার এটা একই লাইন, এটার এটা কি লাইন, একই লাইন। কিন্তু এইটা, এইটা আর এটা, এগুলো ভিন্ন লাইন, তাই না? দেখেন এখানে দেওয়া আছে পিএমইউ 2.8, এখানে 28 দেওয়া, কিন্তু এটা আমরা কি ধরবো টেকনিশিয়ানদের ভাষায়? 2.8। আচ্ছা, এখানে ইনপুট এবং আউটপুট এখানে দেয় নাই ভোল্টেজ, এটা ধরে নেন 1.2 বা 1.8 হইতে পারে। কথা বুঝেন? এখন এখানে যদি কোনো কারণে এই লাইনে জিআর ভ্যালু যদি আমার মনে করেন যে না থাকে, 0 0 থাকে, তাহলে এটা কি? 0 0 থাকলে এটা কি বলেন? ডায়োড মোডে যখন আমি পরীক্ষা করব, কানেক্টরের মান পরীক্ষা করব, ডায়োড মোডে আমরা জিআর ভ্যালু নিই না? জিআর ভ্যালু নেওয়ার জন্য যদি আমি যখন পরীক্ষা করব, এখানে যদি 0 0 আসে, কথা বুঝবেন, টেস্ট 2 প্রকারের হয়। এই লাইন লাইন ভালো খারাপ আমরা 2 ভাবে বুঝি, একটা হচ্ছে ওয়েল এর মাধ্যমে, একটা হচ্ছে 0 0 এর মাধ্যমে, একটা হচ্ছে রিডিং এর মাধ্যমে। এখন যদি ওয়েল আসে তাহলে কি, এবং 0 0 যদি দেখায় তাহলে কি? 0 0 থাকলে শর্ট আছে, আর যদি ওয়েল দেখায় তো কেমনে ঠিক থাকে বলেন? আমার কথা আবার বুঝেন। ধরেন এই লাইনটাতে পিএমইউর যে এখানে লাইনটাতে 347 জি এর ভ্যালু দেওয়া আছে, তার মানে আপনার এই লাইনটা যদি ভালো থাকে তাহলে আপনি কত জি এর ভ্যালু পাবেন? 300 প্লাস অথবা মাইনাস পাইতেই পারেন, কারণ এটা মিটার ভেদে ভ্যারি করে।
মিটারের উপরে কি করে, ভ্যারি করে। কারণ ধরেন সানশাইন মিটার বলেন, ইউনিটি মিটার বলেন, তারপর হচ্ছে সানোয়া মিটার বলেন, সব মিটারের ভ্যালু তার একরকম হবে না, তাই না? কোম্পানি ভেদে তো পরিবর্তন হয়। এই ইয়া ভেদে কি হয়, পরিবর্তন হয় নাকি? তাইলে পরিবর্তন যেহেতু হয়, তাহলে আমরা আমরা কি করতে পারি, আমরা ধরে নিতে পারি যে আমাদের লাইনটা কি আছে, ভালো আছে নাকি? এখন ধরে নেন কোনো কারণে আপনি এখানে 0 0 পাইলেন, অথবা আপনি ওয়েল পাইলেন। 0 0 পাইলে কি এবং ওয়েল পাইলে কি? আর ওয়েল পাইলে কিভাবে লিকেজ শর্ট বলেন? লিকেজ শর্ট তো হচ্ছে যে যদি কখনো আপনি 300 জায়গায় 50, 60, 100 এরকম পান, ওটা হচ্ছে লিকেজ শর্ট। ওয়েল হচ্ছে লাইন মিসিং। ওয়েল যদি থাকে তখন আমার এখানে কি লাইনটা মিসিং, তাহলে আমি ধরে নেন আমার এটাতে আমি এখন ওয়েল পাইছি, কি পাইছি, ওয়েল পাইছি। এখন এই লাইনটা কোত্থেকে কোথায় গেছে আমি ওটা দেখার জন্য, যেহেতু আমার এখানে এই যে দেখেন এই জায়গায় যে ব্যাক ক্যামেরার যে পিডিএফ এর মধ্যে কিন্তু আমার দেওয়া আছে, কিন্তু দেখবেন এই যে এই 1 নম্বর লাইনটা, তাই না? আমরা এটাই তো দেখছি। এই যে এখন এটা মূলত আসে পাওয়ার আইসি থেকে। দেখি আমি আসলে পাওয়ার আইসি তে গেছে কিনা এই লাইনটা, দেখেন পাওয়ার আইসি তে গেছে। এখন এখানে কোনো কম্পোনেন্ট দেখাইছে দেখেন তো, নাই। এখন এখানে কোনো কম্পোনেন্ট আছে কিনা এটা শিওর হওয়ার জন্য আমার আরো একটা কাজ করতে হবে। এটার জন্য বের করতে হবে বিট ম্যাপ। কি বের করতে হবে? বিট ম্যাপ। বিট ম্যাপে আমি ক্লিক করার পর ঠিক ওই কানেক্টরের যে লেগ, ওই লেগে আমার কি করতে হবে, ক্লিক করতে হবে। আচ্ছা দেখেন এই যে, ঠিক আছে? তাহলে এখন এখানে কিন্তু আমাদেরকে কোনো ইয়ে দেখায় নাই, দেখাইছে? দাঁড়ান আবার দেখি। আচ্ছা দেখেন এখানে কোনো কম্পোনেন্টের সাথে এই লাইনটা জড়িত দেখাইছে? কেন না? ক্যাপাসিটরের সাথে জড়িত আছে। আচ্ছা এখন বাকি এইদিকে কিন্তু দেখায় নাই না, এদিকে নাই। তাই এখন এটা শিওর হব কিভাবে? শিওর হওয়ার জন্য আমার কাজ হচ্ছে আমি এখন বিট ম্যাপে দেখবো এই লাইনটা কোথায় কোথায় গেছে। দেখেন এই বিট ম্যাপে ক্লিক করলাম, লাইন তো এটাই, এই যে পিএমইউ নাকি? এখানে একটা ক্লিক করি, দেখেন এই লাইনটা ঠিক কোথেকে কোথায় গেছে এটা আমাকে দেখায় দিচ্ছে কিন্তু। এই যে দেখেন ওখানে আমরা কি দেখছিলাম, এই লাইনের সাথে কোনো কম্পোনেন্টের সাথে কি নাই, যোগাযোগ নাই। কিন্তু এখানে দেখেন তো, আছে কি নাই? তাইলে আমরা কি মুখস্থ কাজ করতে পারবো? সম্ভব মুখস্থ করা। এখন আমি কি করতে পারি দেখেন, এখন হইতে পারে এই লাইনটার মানে এই যে লাইনটা, এই লাইনটা যে কোনো একটা জায়গাতে শর্ট, যে কোনো সেকশনে যদি এই লাইনটা শর্ট হয় তখন এই পুরা লাইনটাকে কি দেখাবে, শর্ট দেখাবে। তখন আমার কি করতে হবে, এই পুরা লাইনের শর্টটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার পরে যদি কোনো কারণে এই লাইনটা না যায়, আমি কি করব, ধরেন এই ভোল্টেজটা আমি এখানে পাইলাম কোথায়, এই ক্যাপাসিটরে পাইছি, তাহলে এখান থেকে একটা জাম্পার নিয়ে আমি মনে করেন কোথায় নিব জাম্পারটাকে, দেখেন কোথায় নিতে পারি বলেন তো? জাম্পারটা কোথায় করব? এই যেখানে মিসিং আছে এখানে জাম্পারটা করে দিব, তাহলে আমার লাইনটা কি হয়ে যাবে, ওকে হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে এই একটা লাইন যেরকম প্রত্যেকটা লাইনে তো এভাবেই করতে হবে। এবার কোনো কারণে যদি আপনি না পান, যেহেতু ভোল্টেজের লাইন, এটা সরাসরি দিচ্ছে কে, পাওয়ার আইসি। কে দিচ্ছে? পাওয়ার আইসি। কে দেয়? পাওয়ার আইসি। এখন পাওয়ার আইসি যেহেতু দিচ্ছে, তাইলে এই লাইনটা যদি কোনো কারণে আমি রিপেয়ার করার পরও হচ্ছে না, তাহলে এবার আমার করণীয় কি? যেহেতু এই ভোল্টেজটা পাওয়ার আইসি দিচ্ছে, এখন আমি রিপেয়ার করলাম মানে এই লাইনটাকে জাম্পার করলাম, বা জাম্পার করার আগে মাপলাম, আমি এখানে কোনো ভোল্টেজে নাই, এখানে কি নাই, ভোল্টেজ নাই। অর্থাৎ এই জায়গাটাতে কি এই পাওয়ার আইসির এই লেগ থেকে তো ভোল্টেজটা আউটপুট হচ্ছে, তাই না? এখন এখান থেকে এই ভোল্টেজটা আউটপুট হচ্ছে না, এই ভোল্টেজটা কোথাও নাই। তাইলে আমার করণীয় কি? না, জাম্পার তো পরে করবেন আপনি। আপনি পাওয়ার আইসি কে প্রথমত পাওয়ার আইসি খোলার পরে এখানে জিআর নিবেন। দেখেন পাওয়ার আইসি খোলার পরে এই লাইনে জিআর থাকবে কত? তার মানে আপনি পাওয়ার আইসিটা উঠান। এখন এখন পাওয়ার আইসিটা উঠাই আমার এই লাইনটা 1 2 3 4 নাম্বার, এই 4 নাম্বার লেগে যখন আমি মাপবো এখানে কত পাবো?
আচ্ছা, কানেক্টরে কত দেওয়া ছিল 347, এখানে দেওয়া কত 384। অর্থাৎ এটা হচ্ছে এই কানেক্টরের সাথে যে যোগাযোগ আছে তার ভ্যালু। আবার কানেক্টর আমরা যেটা পাইতেছি পাওয়ার আইসির সাথে যে কানেক্টরের কানেক্টিভিটি আছে ওইটা তার ভ্যালু। কথা বুঝাইতে পারছি? এবং এই লাইনটার যে কম্পোনেন্ট প্রত্যেকটা কম্পোনেন্টে গেছে ওই কম্পোনেন্টের ভ্যালুটা কোথায় পাওয়ার আইসি উঠানোর পর আমরা এখানে পাবো। আবার পাওয়ার আইসি লাগানোর পরে আমরা যদি ওই কম্পোনেন্টে দেখি তাহলে ওই কম্পোনেন্টে আবার কি পাবো, ওই কম্পোনেন্টের সাথে প্রত্যেকটা কম্পোনেন্টে যে কমিউনিকেশন হচ্ছে ওই কমিউনিকেশনের ভ্যালুটা আমরা পাবো। কথা বুঝতেছেন? কোনো অসুবিধা হচ্ছে আপনার? আচ্ছা, তাহলে এখন আপনি ধরেন আপনি এটা করার পরে এখন আপনার কাজটি আপনি এখানে জিআর ভ্যালু ধরলেন ঠিকঠাক আছে, কি আছে? যদি জিআর ভ্যালু ঠিকঠাক থাকে তার মানে সমস্যা কার? পাওয়ার আইসি। এখন পাওয়ার আইসির সমস্যা হলে আমার করণীয় কি? চেঞ্জ করা। এরপরে না হয় তার কোনো শব্দ নাই। চেঞ্জ করার পরে কি আর কোনো শব্দ আছে? এরপরে শব্দ আর একটা আছে, ফেলে দেওয়া। যদি আমরা ফেলবো না, কারণ আমরা তো টেকনিশিয়ান, ফেলে দিলে তার সমাধান হবে না, না আমাদের তো চেষ্টা করতে হবে। আর আপনি যদি কাজটা সুন্দর দেখেন, কাজ খুব সহজ, তবে কাজ বুঝতে হবে আপনার। আপনি যদি কাজ না বুঝেন, না বুঝে যদি মনে করেন যে সবকিছু করতে চান, তাহলে কি সহজভাবে করতে পারবেন? সম্ভব না। এই জন্য আমাদের কি করতে হবে, ধৈর্যের সহিত কাজ, প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করব সেটা ফলো রাখতে হবে। এখন ধরেন ক্যামেরা কাজ করতেছে না, এটার জন্য আপনারা ভোল্টেজের লাইন সব দেখলেন কেমন। এখন এই ভোল্টেজের লাইনের পরে সবচেয়ে বেশি যে দায়ী থাকতে পারে সে হচ্ছে কি বলেন তো? সিপিইউ। কেন সিপিইউ? কি থাকে ওটার নাম কি? হ্যাঁ, এনাবেল লাইন, এনাবেল লাইন এবং মিপি লাইন। দেখেন এই যে ক্যামেরা, সিপিইউ আসলে কি কাজ করে দেখেন, এখানে কালার দেখতেছেন, দেখেন প্রত্যেকটা লাইনের একটা করে কালার আছে। এটা আমার ভাষায়, বাকিদের ভাষায় বলতে পারি না, আমি আমার ভাষায় বলতেছি। এই যে কালার গুলা দেখেন, ক্যামেরা দিয়ে যখন আমি ছবি ক্লিক করি, আমার প্রত্যেকটা ন্যাচারাল কালার যেগুলো সেইগুলো গ্রিপে নিচ্ছে না, ছবিতে ফোকাসে আসতেছে না। আগের কালে একটা সময় কি হইতো, ক্যামেরা দিয়ে কোনো ছবি তুললে ছবি ছিল সাদা কালো। প্রথম সাদা কালো আমল কে কে পাইছেন ছোটদের মধ্যে? তুমি কেমনে পাইছো? তোমার এজ কত? ও আচ্ছা, ওইটা তো পাইছো। আমিও তো বলি তুমি তো পাওয়ার কথা না। হ্যাঁ, এটা তো আমরা ছোট থাকতে উঠে গেছে। না, মোবাইলে সাদা কালো কম ছিল ক্যামেরায়। আচ্ছা, তো ওই সময় সাদা কালো ছবি হইতো, বাট এখন দেখেন রঙিন ছবি হয়, তাই না? আমার শরীরের যে কোনো জায়গায় আমি যে টি শার্টটা পরে আছি, আপনি যে টি শার্টটা পরে আছেন, টি শার্টটা যে করে কিছু এই কটা কালার আছে, সেই কটা কালারই সে কি করতে ক্যাপচার করতেছে, তাই না? এই ক্যাপচার গুলা মূলত কার কারণে করতে পারতেছে জানেন? সিপিইউর কারণে। এখন ধরেন এখানে মনে করেন ক্যামেরার মধ্যে কোনো লাইন নাই, শুধু পজিটিভ এবং নেগেটিভ লাইন আছে, একটা এনাবেল লাইন আছে, সে কি আপনার কালারটাকে ডিরেকশন করতে পারবে? পারবে না। এই কারণে মিপি লাইন মাধ্যমে এই লাইনগুলাকে বলা হয় সাধারণত মিপি লাইন। কি লাইন? মিপি লাইন। এখানে যেহেতু লাইন ভিন্ন আসছে, এই মিপি লাইনগুলোতে আবার অনেকগুলা মনে করেন ইএমআই ফিল্টার কয়েলও থাকতে পারে, সবগুলা যে একই রকমের হবে এমন না। সরাসরি অনেকগুলা কম্পোনেন্টের মধ্যে সরাসরি কি নাম দেয়? মিপি লাইন দেয়। কি নাম দেয়? মিপি লাইন। মিপি লাইনের ফুল ফর্ম মনে আমরা পড়ছিলাম, পড়ি নাই কেন? কি বলেন, কি বলেন, এই পর্যন্ত যায় নাই? এই জায়গাটা, এই টপিকটা মনে রাখেন। এই টপিকটা একটু মনে রাখেন কেমন। এই যে
তাহলে পড়েন নাই কেন? এখন আপনি যদি না পড়েন এটার দোষ কার বলেন? আচ্ছা দেখেন, তাহলে এখানে এখন আমরা যে মিপি লাইন পাইলাম, হ্যাঁ, এটা হচ্ছে সেই মিপি লাইন। হ্যাঁ, এই মিপি লাইনের মাধ্যমে আপনার হচ্ছে যে সিপিইউ কি করে, টোটালি ক্যামেরার সাথে কি করে, ক্যামেরার মানে গতিবিধি পর্যবেক্ষণ করে। এখন কোনো কারণে যদি এই জায়গাগুলা থেকে একটা লাইন যদি মিসিং হয়, তখন ক্যামেরা সরাসরি মনে করেন যে কি মারবে, এরর মারবে। আবার অনেক সময় ক্যামেরার লাইন, একটা লাইন মিসিং হইলে অনেক সময় দেখবেন ক্যামেরা সাদা দেখায়, ক্যামেরা উল্টা দেখায়, ক্যামেরা ডাবল দেখায়, এরকম হয় না? অনেকে বলে না যে ভাই আমার ক্যামেরাটাকে ছবি তুললে উল্টো হয়ে যায়, নিজে নিজে ঘুরে যায়, বলে না অনেকে? আবার অনেকে বলে কি ব্লার হয়ে যায়, অটোমেটিক ব্লার হয়ে যায় নাকি? অটোমেটিক ব্লার হয়ে যায়, এটার জন্য আবার অনেক সময় ক্যামেরাও দায়ী থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হয় আপনার এইখান থেকে যদি কোনো একটা লাইন মিসিং হয়, অর্থাৎ সিপিইউ প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা ভাবে কমান্ড দেয়। যেহেতু এখানে মাথায় রাখতে হবে, এখানে যেহেতু এতগুলি লাইন আছে, তার মানে সিপিইউ আমাদের প্রত্যেকটা লাইনকে কি করতেছে, আলাদা আলাদা ভাবে কি করে কমান্ড করতেছে। এখন দেখেন এই লাইনটা, আবার এই লাইনের সাথে কি কি থাকবে এটা বোঝার জন্য আমরা একটু কানেক্টরের একটা পিডিএফ বের করি, স্কিমেটিক এবং সার্ভিস ম্যানুয়ালের। আমরা এটার জন্য লেআউট খুঁজতেছি, অর্থাৎ এটা যাতে আরেকটু ডিপলি বুঝাইতে পারি, আর একটা লেআউট নিতেছি, বুঝতেছো? আচ্ছা দেখেন, আমার ব্যাক ক্যামেরা কোনটা? এটা এটা। আচ্ছা এখানে নামটা কত? J2101 না? এখন এটাকে হচ্ছে আমি স্কিমেটিকে সার্চ করব। এখানে সার্চ করলে J2101 দেখেন আসছে। দেখেন এটা আমার কি ক্যামেরা কানেক্টর। দেখেন এখানে ক্যামেরা কানেক্টরে কি কি থাকতে পারে, দেখেন এখানে এই যে 2.8 ভোল্ট এটা থাকবে। এন্ড ভোল্টেজ যদি মিসিং থাকে ক্যামেরা কি কাজ করবে নাকি করবে মনে হয় নাকি? আচ্ছা দেখেন এখানে দেখেন এই যে আরডিপি, আরডিপি 2 পজিটিভ, আরডিপি নেগেটিভ, আরডিপি মানে +3, পজিটিভ এই আপনার 2, আবার +1ও থাকবে নাকি? এখন এইগুলা, এই যে লাইনগুলা দেখেন এখানে, এই যে পিএমইউ লাইন, হ্যাঁ, এটা হচ্ছে এই কোর ভোল্টেজ আর কি। এই কোর ভোল্টেজটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসতেছে, আইসা হচ্ছে কোথায় ঢুকে, কানেক্টরে ঢুকে। এখন এই যে এখানে লাইনের সাথে দেখেন কতগুলো ক্যাপাসিটর জড়িত, তাই না? এখন এখান থেকে যদি একটা ক্যাপাসিটর যদি লিকেজ হয়, তাহলে আমরা কি এই লাইনটা ভালো পাবো? কি কি পাবো আমরা এখানে তাহলে বলেন? লিকেজ শর্ট পাবো নাকি? লিকেজ শর্ট পাবো না লিকেজ থাকলে। আর যদি মনে করেন যে আপনার ফুল শর্ট থাকে, মানে ক্যাপাসিটর যদি ফুল শর্ট থাকে, তাহলে আমরা এখানে এখানে কানেক্টরের মাধ্যমে কি পাবো? 0 0 পাবো বা ফুল শর্ট পাবো, তাই তো? আচ্ছা এখন দেখেন এই লাইনগুলোর মধ্যে এখানে একটা আছে সিএলকে, এটা হচ্ছে প্রোটোকল লাইন। একটা কথা মাথায় রাখবেন, সিএলকে, তারপরে তারপরে এসসিএল, এসডিএ, এই লাইনগুলা যদি সিপিইউ থেকে কোনো কারণে মিসিং হয়, এই যে দেখেন এসডিএ, তারপরে এসসিএল, কেমন, এরপরে সিএলকে, এখানে একটা দেখেন সিএলকে, হ্যাঁ, এই লাইন এগুলাকে বলা হয় কি প্রোটোকল লাইন। কি লাইন? প্রোটোকল লাইন। এই একটা লাইন যদি কোনো কারণে মিসিং হয়, এগুলো মিসিং হইলে মনে করেন ক্যামেরা উল্টা আসবে, ইয়া আসবে, এরকম দেখাবে। কিন্তু সিপিইউ যে লাইনগুলো সরাসরি ক্যামেরাকে অন করার জন্য যে সিগন্যালটা দেয়, সিএলকে, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, হ্যাঁ, এসসিএল বা এসডিএ বা সিএলকে, এই লাইন যদি একটা লাইন যদি আপনার কোনো কারণে মিসিং হয় বা সিপিইউ থেকে বল ছেড়ে দেয়, তখন আপনার ক্যামেরায় কি হবে না, ওপেন হবে না, ক্যামেরা এরর দেখাবে। কি দেখাবে? ক্যামেরা এরর। কিন্তু বাকি মিপি লাইন যদি একটা দুইটা নষ্ট হয়, তো ওই ক্ষেত্রে হয়তো বা সমস্যা, বিভিন্ন সমস্যা, কালারিং এর সমস্যা দেখাইতে পারে। আবার এমন হইতে পারে কোম্পানি ভেদে ক্যামেরা ওইটাও চালু হবে না। কিন্তু মাথায় রাখবেন সবসময়ের জন্য ভোল্টেজ এবং সিপিইউর সাথে যে মেইন লাইনগুলো আসে, অর্থাৎ ওই যে এনাবল লাইন যেটাকে বলে, সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, মানে এসডিএ, সিএলকে, এসসিএল, এই লাইনগুলো যদি কোনো কারণে মিসিং হয়, তাহলে চোখ বুঝে মনে করেন যে কি সিপিইউর সমস্যা, প্লাস হচ্ছে কি আপনার এই লাইনে কি হবে না, ক্যামেরা ওপেন হবে না, ক্যামেরা এরর দেখাবে। আবার ভোল্টেজ না পাইলেও কি দেখাবে? ক্যামেরা এরর দেখাবে। কারণ ক্যামেরা যদি ভোল্টেজই না পায়, ক্যামেরাটা ওপেন হবে? হয় ওপেন? অনেক সময় দেখবেন অনেকগুলা মোবাইলে আপনার ফ্রন্ট ক্যামেরা কাজ করে কিন্তু ব্যাক ক্যামেরা কাজ করে না, আবার অনেকগুলো ব্যাক ক্যামেরা কাজ করে, ফ্রন্ট ক্যামেরা কাজ করে না।
আবার যদি ফ্রন্ট ক্যামেরা সমস্যা থাকে আপনি চালু করলে ফ্রন্ট ক্যামেরা দিলেও এটা ব্যাক ক্যামেরাতে চলে যায়। কেন হয়? কারণ ওই জায়গাতে হয় ভোল্টেজের লাইন মিসিং আছে, আর না হয় এসডিএ বা সিএলকে লাইন কি আছে, মিসিং আছে। কথা বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই? আচ্ছা, এখন দেখেন এই যে এসডিএ সিএলকে এই লাইনগুলো মনে করেন আমরা এখানে দেখলাম, তাই না? এখানে মনে করেন এখানে যদি আপনি দেন, এখানে ক্লিক করলে আপনার এই পেজটা যেখানে যেখানে গেছে আপনার নিয়ে যাবে। এই যে এখানে যেখানে যেখানে আছে এটা এটা ওখানে আপনারা নিয়ে যাবে। কিন্তু আমরা এখন সরাসরি হচ্ছে কোথায় যাব, আবার আবার হচ্ছে আমরা বিটম্যাপে যাব। আচ্ছা, বিটম্যাপে না, আমরা হচ্ছে আমাদের ডাটাবেসে যাব। আচ্ছা দেখেন, এখন আসেন মূল কথা। আপনাদেরকে একটা সহজ পন্থা বা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে শিখেছিলাম না? ওটা কি বলেন তো? যে আইসির ইনপুট আছে সে আইসি কি দিবে? যে আইসির ইনপুট নাই, এখন মোবাইলে কি এমন কোন আইসি থাকবে যে আইসির ইনপুট নাই? থাকবে? মোবাইলে এমন কোন আইসি থাকবে যে আইসির ইনপুট নাই? না। আবার যেই কানেক্টর কাজ করবে, মানে কানেক্টরের ক্ষেত্রে বলেন, অর্থাৎ যে কোনো সেকশন, যেই সেকশন কাজ করবে প্রয়োজন, ওই সেকশনের জন্য সবসময় কি থাকবে? ইনপুট থাকবে। ইনপুট কি? ইনপুট ভোল্ট, ইনপুট এবং আউটপুট ভোল্ট। যেটার ইনপুট অথবা আউটপুট ভোল্টেজ নাই বা ইনপুট নাই, মোট কথা হচ্ছে ইনপুট নাই, আউটপুট কি দিবে সেটা হচ্ছে আমার সার্কিটের উপরে ডিপেন্ড করে। কিন্তু আউটপুট যেটাই দিক সেটা ডিপেন্ড করে কার উপরে? ইনপুটের উপরে। সার্কিট ওয়াইজ আউটপুটের লাইনের ভিন্নতা আসতে পারে, কিন্তু আমার যদি আইসির ইনপুট না থাকে বা যে কোনো সেকশনের ইনপুট যদি না থাকে, সেটা কি আউটপুট দিবে আমাকে? কখনো না। এখন এই ইনপুট দেওয়ার জন্য, আউটপুট দেওয়ার জন্য আমার কয়েকটা লাইনের প্রয়োজন করতে পারে। সেটা হইতে পারে যে কোনো সেকশন ওয়াইজ, হইতে পারে আমার বি সিস্টেমেও লাগবে, আবার পাওয়ার আইসির ভোল্টেজটাও লাগবে, আবার সিপিইউর এনেবল সিগন্যালটাও লাগবে, আবার এমন হইতে পারে এলডিও ভোল্টেজ আমার কি করতে পারে? লাগতে পারে, অর্থাৎ 4টা ভোল্টেজ আমার লাগতে পারে। এখন যদি আপনি দেখেন ডাটাবেস খুলা, যেমন দেখেন আমি যে ক্যামেরার যে ডাটাবেসটা খুলছি, এই ডাটাবেসের মধ্যে কয়টা রেড চিহ্ন আছে দেখেন তো? 4টা। 4টার মধ্যে 2টা লাইন কিন্তু এক। হ্যাঁ, এই যে মনে করেন এই এমআইও, হ্যাঁ বিসি মানে ক্যাম 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 বি ক্যাম মানে ভোল্টেজ ক্যামেরা ইনপুট আউটপুট, হ্যাঁ পিএমইউ মানে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। এখন এই আইও যে লাইনটা আছে আউটপুট ইনপুট, এখানে 2টা পাওয়া যাবে দেখবেন। এখানে দেখাচ্ছে না? ওই বিটম্যাপে দেখাইছিল। এখন ধরেন এখানে যদি আলাদা আলাদা লাইন থাকে, দেখেন পিএমইউ, হ্যাঁ এটাও ভোল্টেজের লাইন, এবং পিএমইউ এই যে বিডিডি বিএলডিডি এটাও কিসের লাইন? ভোল্টেজের লাইন। এখানে দেওয়া হয়েছে 2.8। এখন এটা 1.2 থাকতে পারে, এটা 1.8 থাকতে পারে নাকি? এখন ধরেন এই 4টা ভোল্টেজ যদি না থাকে, তাহলে কি এই সিপিইউতে এই লাইনের মাধ্যমে কোনো ফিডব্যাক যাবে? যাবে কখনো? সিপিইউ আমাকে যতই মনে করেন এখানে লাইনগুলো সবগুলো ক্লিয়ারেন্স দিক, দেখেন সিপিইউ যতই মনে করেন এখানে এই ক্লিয়ারেন্স গুলো দিক, তাহলে ক্লিয়ারেন্সের মাধ্যমে আমার এখানে কি কাজ করবে? কমান্ড দেয়, কিন্তু সিপিইউ তো ভোল্টেজ দেয় না। দেয় ভোল্টেজের জন্য, অর্থাৎ একটা সেকশনকে অন করার দায়িত্ব হচ্ছে পাওয়ার আইসির। কার? সেকশন অন করার দায়িত্ব কার? পাওয়ার আইসির। সিপিইউর কাজ হচ্ছে কমান্ড দেওয়া, যে পাওয়ার আইসির অনুমতি দেয় যে তুমি রেডি হও, তুমি ওরা কি করো, পরিপূর্ণ ভোল্টেজ দাও। তখন পাওয়ার আইসি কি করে? সে তার ভোল্টেজ তৈরি করে ভোল্টেজটাকে কি করে? প্রোভাইড করে। কথা বুঝাইতে পারছি? এখন ধরেন সহজ ভাষায় ধরে নেন, মনে করেন আপনি এই পাওয়ারের লাইন প্রত্যেকটা লাইন পাইলেন ঠিকঠাক। যদি ঠিকঠাক না পাই, তাহলে আমার কাজ থাকবে এখানে ঠিকঠাক যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজটাকে কি করে এখানে এনে দেওয়া। এখানে যদি আমি ভোল্টেজ এনে দিতে পারি, সেটা জাম্পারের মাধ্যমে হোক, সেটা আইসি রিপোলিং এর মাধ্যমে হোক, সেটা কোনো একটা নষ্ট কম্পোনেন্ট রিমুভ করার মাধ্যমে হোক, কথা বুঝবেন আমার এখানে প্রয়োজনটা কি? ভোল্টেজ আনা। কি প্রয়োজন? ভোল্টেজকে এনে দেওয়া, তাই না? এখন আমরা যদি ভোল্টেজ এনে দিতে পারি, তাহলে আমার প্রত্যেকটা লাইন কি করবে? ঠিকঠাক ভাবে ওয়ার্ক করবে, প্লাস হচ্ছে আমার ক্যামেরাটা কি হবে? ঠিকঠাক ভাবে কাজ করবে। এখন ধরে নেন আপনার ভোল্টেজ ইনপুট যে লাইনগুলা, এগুলা সবগুলা ঠিক আছে, কেমন? এখন কোনো কারণে দেখেন এই এসডিএ সিএলকে, এখন মনে করেন এই যে এখানে এই যে রিসেটের লাইন আছে, একটা ক্যাম রিসেট, এইটা তো 100% থাকতেই হবে রিসেটের লাইন। এই রিসেটের লাইনের মাধ্যমে সিপিইউ কমান্ড দেয় আবার নেয়, কমান্ড দেয় আবার নেয়। কমান্ড কি দেয়?
যে পাওয়ার আইসি কে বলে এবং ক্যামেরাকে বলে তুমি কি তোমার কাজ করতে পারো, পাওয়ার আইসি কে বলে তুমি ভোল্টেজ দাও। আর কমান্ড নেয় বলতে তুমি সে পাওয়ার আইসি ভোল্টেজ দিচ্ছে কিনা, ক্যামেরা চালু হয়েছে কিনা, এই কমান্ডটা এটার মাধ্যমে কি করে নেয়। আচ্ছা, এখন দেখেন কোনো কারণে যদি আপনি ধরে নেন আপনার এই সেকশনে, মনে করেন দেখেন এই সেকশনে কোনো কম্পোনেন্ট আছে, মিপি লাইনগুলোতে দেখেন তো কোনো কম্পোনেন্ট আছে, এখানে দেখাচ্ছে না। তাইলে আমরা দেখি, আমরা একটু বিটম্যাপে দেখি, দেখি তো বিটম্যাপে। আচ্ছা দেখেন তো কোনো কম্পোনেন্ট আছে, নাই। কোনো কম্পোনেন্ট যেহেতু নাই, এখন কম্পোনেন্টও নাই, আবার আমি এখানে যখন ক্লিক করলাম এই মাল্টিমিটার দিয়ে যখন জিআর ভ্যালু নিলাম, তখন আবার আমি এখানে পাইলাম হচ্ছে 0 ওয়েল, কি পাইলাম ওয়েল। তাহলে এখন আমার কি সমস্যা কি, এখন লাইন মিসিং। লাইন মিসিং কার থেকে হয়েছে, সিপিইউ থেকে হয়েছে। কেন হয়েছে কেউ বলতে পারবেন? লাইন মিসিংটা কেন হয় বলেন তো, কেউ একজন আইডিয়া করে। আমি আপনাকে বলছি লাইন মিসিংটা কেন হয়, মানে যেই বল থেকে ধরেন আপনার কথা হচ্ছে বল থেকেই তো লাইনটা ছুটে যায়। এখন বল থেকে লাইনটা কেন ছুটে, আমি আপনাকে প্রশ্ন করছি এটা আপনাদেরকে। ওভারহিটে। এখন ওভারহিটটা কেন হয় সিপিইউর উপরে, যখন খুব বেশি প্রেসার পড়ে। আমরা যখন মনে করেন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো একটা জিনিস, ক্রোম বলেন, যে কোনো একটা জায়গায় ব্রাউজ করতেছি, গেম খেলতেছি, এখন গেম খেলতে খেলতে আমাদের সিপিইউ মানে বা আপডেট দিচ্ছি, এই এমতো অবস্থায় আমাদের সিপিইউর উপরে খুব বেশি প্রেসার পড়ে না? আমরা দেখবেন খুব বেশি গেম খেললে মোবাইল হিট হয় না? হিটটা কেন হয় কে বলতে পারবেন? সিপিইউটা মূলত হিটটা আসে সিপিইউ থেকে, কারণ আমাদের সিপিইউতে খুব বেশি প্রেসার পড়ে, কারণ সিপিইউর কাজ তো প্রোগ্রামিং এর কাজ, তাই না? সিপিইউ তো পুরো মোবাইলটাকে নিয়ন্ত্রণ করে, যেহেতু মাদারবোর্ডের মস্তিষ্ক। এই যে দেখেন আমাদের ব্রেনের উপরে খুব বেশি চাপ পড়লে আমাদের মাথা ব্যথা করে না? করে কি করে না? তখন আমাদের কি করতে হয়, আমাদের একটা পেন কিলার নিয়ে আমাদের কিছুক্ষণ বিশ্রাম করতে হয়, নাকি? তাহলে এখন মোবাইলের মস্তিষ্ককে সিপিইউ, তাহলে সিপিইউর উপরে যদি এত প্রেসার পড়ে তাহলে সিপিইউ তো ড্যামেজ হবেই, নাকি? এখন সিপিইউ যে মুহূর্তে ড্যামেজ হচ্ছে ওই মুহূর্তেই আমার যে কোনো একটা সেকশনে বল কি হচ্ছে, মিসিং হয়ে যাচ্ছে, অর্থাৎ লাইন মিসিং হচ্ছে। কেন হচ্ছে? কারণ সিপিইউ অতিরিক্ত হিটের কারণে নিচ থেকে বলগুলো কি হয়ে যায়, হয় ড্রাই সোল্ড হয়, আর নইলে বলগুলো কি হয়ে যায়, ছুটে যায়। কথা বুঝাইতে পারছি? তাহলে এমতো অবস্থায় আমার করণীয় কি, সিপিইউ রিভলভ করা। আচ্ছা ধরেন কোনো কারণে মনে করেন আপনি এখানে টোটালি হচ্ছে যে আপনি কি পাইলেন, এখানে হচ্ছে যে আপনি 0 0 পাইলেন, পান নাই, মানে ওয়েল পাইছেন। সিপিইউ একবার রিভলভ করে দেখলেন হচ্ছে না। আপনি যদি ভালো মানের টেকনিশিয়ান হন, আপনার স্কিল যদি খুব ভালো থাকে, তাহলে আপনি একবার রিভলভ করেও দেখবেন, আপনার কাজ থাকবে তখন কি সেটাও বলতেছি। আগে ধরে নেন আপনি সিপিইউ রিভলভ করে দেখলেন কাজ হচ্ছে না, তখন আপনার করণীয় কি, জাম্পার করা। কিন্তু এই জাম্পারটা আমরা সিপিইউ রিভলভ করার আগে টেস্ট করতে পারতাম না, কারণ আমরা যখন প্রথম একবার সিপিইউ রিভলভ করে বসাবো তাহলে আমার কাজটা আবার দ্বিতীয়বার করতে হইলো না, কাজটা বেড়ে গেল না? তাহলে আমি একবারেই সব কাজ করতে পারতাম না। তাহলে আমার প্রথম কি করা উচিত ছিল, লাইনটা চেক করা। এখন লাইনটা কিভাবে চেক করা, মানটা তো দেখাবে। এখন মানটা মনে করেন সিপিইউ থেকে ওই কানেক্টরে লাইন বা মান ঠিক ঠিক আছে কিনা, বা লাইনটা ঠিক আছে কিনা, ওটা কিভাবে বুঝবো? বিপ মোডে আমরা লাইন টেস্টিং করবো। কিভাবে করব? ধরেন এই লেগ, এটা কত নাম্বার, 3 নাম্বার, এখানে একটা প্রব ধরবো বিপ মোডে, আর একটা প্রব ধরবো আমরা এই লাইনটা, মনে করেন এক্সাম্পল ধরে নেন এটা, তাহলে এখানে একটা দিব। যদি দুইটার সাথে একসাথে বিপ দেয় তাহলে বুঝবো আমাদের লাইনটা ঠিক আছে, আর যদি বিপ না দেয়। এখন ধরেন এখানে লাইনটা মিসিং আছে, এই অবস্থায় আমি যদি 50 বারো সিপিইউ রিভল করি, আমার মোবাইল কি রান করবে? রান করবে। তাহলে আমার করণীয় কি, আগে আমার এই লাইনটা রিপেয়ার করতে হবে, ড্যামেজ লাইনটা, ব্রোকেন লাইনটাকে কি করতে হবে, রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার পর আমি সিপিইউ যদি সুন্দরভাবে, আমার যদি স্কিল ভালো থাকে, আমি সুন্দর রিভল করতে পারি, ইনশাল্লাহ আমার মোবাইলটা কি হবে, ক্যামেরাটা, মোবাইলও রান হবে, ক্যামেরাটা অ্যাকুরেটলি কাজ করবে। এবং সর্বশেষ যে কথাটা বলবো এইটা হচ্ছে, প্রত্যেকটা সেকশন আপনি বুঝে বুঝে কাজ করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা সেকশনের ইনপুট আছে, প্রত্যেকটা সেকশনের ইনপুট আছে। তাহলে যদি আমার কোনো সমস্যা আসে, প্রথম আমার করণীয় কি, ইনপুট চেক করা।
এবার ইনপুট শুধুমাত্র ভোল্টেজ না, ইনপুট মানে শুধুমাত্র ভোল্টেজ না, ইনপুট বলতে এটাই বুঝাইছে ভোল্টেজ প্লাস হচ্ছে সিপিইউ থেকে যেগুলো আসে, যে লাইনগুলা, এবং এই ক্ষেত্রে যেমন এসডিএ, সিএলকে, এসসিএল, আই2সি প্রোটোকল, এই লাইনগুলোকে সবচেয়ে বেশি এনাবেল, হ্যাঁ, এই লাইনগুলোকে সবচেয়ে বেশি কি করতে হবে, ফোকাসে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এগুলাই মূলত কি কানেক্টরের ইনপুট লাইন। কথা বুঝাইতে পারছি? এখন এগুলা থেকে কোনো একটা লাইন যদি আমার ওয়েল আসে, তাহলে আমার সমস্যা কি থাকবে নাকি চলে যাবে? থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই সমস্যা সমাধান করব। তাহলে দেখেন, কাজ আপনি ওই যে একবার বললাম যে কাজ বুঝতে পারলে সহজ। তাহলে আজকের পর থেকে আমরা কোন মেথডটা, কোন টেকনিকটা অ্যাপ্লাই করব, কোন বিষয়টা আমাদের মাথায় রাখবো বলেন তো? হ্যাঁ, সহজে বলবেন। প্রত্যেকটা সেকশনেরই ইনপুট আছে, যে সেকশনের ইনপুট থাকবে সেই সেকশন আউটপুট দিবে, সোজা কথা। এখন আউটপুট বলতে এখানে কি বোঝাচ্ছে? আউটপুট বলতে এই সেকশনে আউটপুট বলতে লাইন তো আর আউটপুট নাই, এই সেকশনে আউটপুট হচ্ছে ক্যামেরা ওপেন হওয়া। আমার ইনপুট যদি ঠিক থাকে তাহলে আমার ক্যামেরা ওপেন হবে। এখন ইনপুট ঠিক না থাকলে ক্যামেরা কি ওপেন হবে? কথা বুঝেন নাই? তাইলে এই একটা ক্যামেরার সমস্যা যেটা বুঝলাম আমরা, এভাবে যদি আমাদের যদি মোবাইলে 5টা ক্যামেরাও থাকে, 5টা ক্যামেরার সমস্যাও কি একইভাবে আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। আর কারো কোনো প্রশ্ন? বুঝেন নাই এমন কেউ আছেন? বলেন, বুঝেন না এমন কেউ আছেন? নাই? আচ্ছা, এখন দেখেন, এখানে দেখেন এই যে ক্যামেরা সিএলকে লাইন যেটা আছে, এই সিএলকে লাইনে কিন্তু আবার এখানে একটা কয়েল ব্যবহার করা হয়েছে। দেখেন প্রত্যেকটা সেকশন আপনি মানে হাতায় হাতায় দেখতে হবে যে আসলে কোনো কম্পোনেন্ট আছে কিনা। এখন এই সিএলকে এখানে যদি এই কয়েলটা কোনো কারণে ওপেন হয়ে যায় অথবা কয়েলটা কেটে গিয়ে থাকে, এই লাইনটা কি আর কাজ করবে? তাহলে আমার করণীয় কি? এই কয়েলটাকে কি করা, জাম্পার করে লাইনটাকে বাইপাস করে দেওয়া অথবা চেঞ্জ করে দেওয়া, নাকি? তাহলে কি বুঝাইতে পারছি? সবাই কি মানে বুঝতে পারছেন আমার আমার কথাগুলা? তাহলে আমরা যদি এভাবে বুঝে বুঝে কাজ করি, আমরা কি সাকসেসফুল হইতে পারবো? তাহলে আমরা প্রত্যেকটা সময়ের জন্য একটাই মেথড মাথায় রাখবো, প্রত্যেকটা সেকশনের ইনপুট আছে, কি আছে, ইনপুট আছে। আর যে সেকশনের ইনপুট আছে ওই সেকশনের কি থাকবে, আউটপুট থাকবে। এবং এই একটা জিনিস যদি আপনি একদম ভালোভাবে মাথায় নেন, আপনার জন্য কাজ করাটা খুব সহজ হবে। কেন সহজ হবে? কারণ আপনি জানেন যে এটা ইনপুট আছে মানে আউটপুট দিবে। তাইলে আমার প্রথম চেক করতে হবে কি, ইনপুট। ইনপুটের প্রত্যেকটা সেকশন আমার চেক করতে হবে, যদি দেখি আমার ইনপুট ঠিক আছে, আউটপুট দিবে। এবার আসেন যদি আউটপুট না দেয়, ইনপুট ঠিক থাকার পরেও, তখন আমি বুঝতে হবে আমার যে ইনপুট যদি এটা আইসি, আউটপুট যে যদি আইসি দেয় তাহলে আইসি সমস্যা, আবার যদি আউটপুট যদি মনে করেন কানেক্টর দেয়, কানেক্টরের সমস্যা। কানেক্টর ড্যামেজ হইতে পারে কি পারে না? কথা বুঝছেন তো? ক্যামেরা নষ্ট হইতে পারে কি পারে না? এখন আপনার এখানে দেখলেন আপনি ইনপুট সব ঠিক আছে, একটা লাইনে ওয়েল না, একটা লাইনেও মিসিং নাই, তাইলে কি সমস্যা কি? এখন কি আমার কপাল খারাপ? তাইলে ক্যামেরার সমস্যা। কথা বুঝাইতে পারছি? আর কোনো কনফিউশন? তাহলে এইভাবে যদি আমাদের কাজ আসে, আমরা কি কাজ করতে পারবো? পারবো তো না? তাহলে আমাদের এই এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং প্রত্যেকটা সময়ের জন্য প্রতিদিন নিয়মিত আমাদের এই যে যে ক্লাসগুলো চলবে, এগুলোতে সবাই মানে একদম সর্বোচ্চ উপস্থিতি আমি কামনা করতেছি। সবাই নিয়মিত আসবেন। কথা বুঝাইতে পারছি? আর এই যে ভিডিওগুলো, এগুলো আপনাদের বোঝার স্বার্থে আমরা হচ্ছে কি করব, ইয়াতে দিয়ে দিব। আর পিডিএফ এর ক্ষেত্রে মনে করেন যে এখানে এই যে বর্ণীয় স্কিমেটিকের মাধ্যমে আপনি শেখার জন্য আপনাদের যারা মনে করেন আমাদেরকে বর্ণীয় স্কিমেটিক টিম আমাদের স্টুডেন্টদের জন্য একটা সুবিধা রাখছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা যাতে ট্রেনিং সেন্টার থেকে কোর্স করার পরে মিনিমাম এটা ব্যবহার করতে পারে এবং এটার উপকারিতা কি এটা যাতে বুঝতে পারে, সেটার জন্য তারা 1 মাসের জন্য কি দিচ্ছে, ডায়াগ্রাম ফ্রি দিচ্ছে। কথা বুঝতে পারছি? তো যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, যারা বুঝতে হবে মনে করেন, তারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ওই আইডিটা দিয়ে দিব, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব। কথা ক্লিয়ার? তাহলে আর কারো কোনো সমস্যা? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।